তোলাবাজি অস্ত্র আইনে গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। এদিনই আবার গুন্ডার নিয়ন্ত্রণে কড়া আইন বিধানসভায় পাশ করালো শুভেন্দু অধিকারী সরকার। বার্তা একেবারে স্পষ্ট, গুন্ডাদের সবক শেখাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ তার সরকার। যা নিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের জামিন হয়ে গেল আজ। কোর্টে গিয়ে অভিযোগ তুলে নিলেন খোদ অভিযোগকারী। সকাল 8টায় গ্রেফতারির কথা জানানো হয় লালবাজার থেকে, আর বিকেল 4টের আগেই জামিন পেয়ে গেলেন। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি হয়েছিল, কিন্তু কোর্টে মামলা নিজেই প্রত্যাহার করে নিলেন অভিযোগকারী। এবং যেটা দাবি করছেন আইনজীবী, নিজেদের মধ্যে আলোচনা করে মিটমাট হয়ে গিয়েছে। ববি ঘনিষ্ঠ শামস ইকবালের জামিন নিয়ে এই দাবি আইনজীবী করেছেন। সকাল 8টার সময় গ্রেফতারির খবর এলো এবং তারপর বিকেল 4টায় আদালতে ওঠানো মাত্রই অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে নিলেন। জামিন হয়ে গেল অভিযুক্ত শামস ইকবালের। আইনজীবী কি বলছেন একবার দেখুন। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে সেটা তাদের দুপক্ষ, যেহেতু তারা দীর্ঘদিনের দুজনেরই খুব বিজনেস ট্রানজাকশানের দুপক্ষই, তাই আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে গেছে। হ্যাঁ, তা কম্প্রোমাইজ, যিনি মামলা করেছেন উনিও মামলা তুলে নিতে চান, আর যার বিরুদ্ধে করেছেন উনিও কমপ্লেনেন্টের যা বক্তব্য সেটা উনি শুনে নিয়েছেন সম্পূর্ণ একদম। আমরা ডিফেক্টর হয়েছিলেন, এটা আমাদের সুব্রত সর্দার, আমরা শামস ইকবালের। দেখুন, এই মামলাটা কিন্তু 2-1 দিনের বা 2-1 মাসের নয়, ঘটনাটা ঘটেছিল 2023 সালে এবং তারপর গতকাল অভিযোগ জানানো হয়, তারপরে গ্রেফতারির কথা। কিন্তু আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসতে চাইবো যে কি পেছনে অদৃশ্য কারণ রয়েছে আমরা জানি না, কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কি মনে হচ্ছে? আইনজীবী দাবি করছেন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সবকিছু মিটমাট হয়ে গেছে এবং তারপর অভিযোগ প্রত্যাহার এবং জামিন পেয়ে গেলেন শামস ইকবাল। আপনার কি মনে হয়? দেখুন, বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কাউকেও ছাড়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করবার একটা সদিচ্ছা আমরা মুখ্যমন্ত্রীর কাছে দেখেছি, তামান্নার ক্ষেত্রে বা কাকদ্বীপের ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। কিন্তু তার পাশাপাশি যদি এই রকম শামস ইকবালের মতো যারা কুখ্যাতই বলবো সেই রকম একজন মানুষ, যিনি গার্ডেন রিচে 13 তলার বাড়ি ভাঙার পরে 13 জন মারা যাওয়ার পরে, বাড়ি ভাঙার পরে 13 জন মারা যাওয়ার পরে ফিরহাদ হাকিম তাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছিলেন। তিনি আনন্দবাজার অনলাইনের খবরে আমি দেখলাম ববি আঙ্কেল বলে ডাকেন। তো এইরকম লোককে হঠাৎ করে আর্মস অ্যাক্টে ধরা পড়লো, নন বেলেবল একটা অ্যারেস্ট হলো, তারপরে গিয়ে পিপি এবং সব মিটজুট হয়ে গেল। এটা তো খুব অদ্ভুত লাগে। তাহলে কি এর পিছনে একটাই কারণ যে ফিরহাদ হাকিম এখন ভালো তৃণমূল হয়ে গেছেন এবং ভালো তৃণমূল হয়ে যাওয়ার জন্য তার ঘনিষ্ঠ যারা, তাদের বিরুদ্ধে কোনো কিছু হবে না? এই যদি ঘটনা হয়, মানুষের আস্থা কিন্তু বাড়ছিল। এই যে তামান্নার ক্ষেত্রে যা দেখলাম, কাকদ্বীপের ঘটনার ক্ষেত্রে যা দেখলাম, মানুষের এই সরকারের প্রতি আস্থা বাড়ছিল। কিন্তু সে আস্থা তো কমার দিকে চলে যাবে যদি এই রকম ঘটনা আমরা দেখতে পাই। যে অভিযুক্ত 70 লাখ টাকা তোলাবাজির দায়ে অভিযুক্ত, যার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট আছে, যেগুলোতে কোনো বেল হতে পারে না, সেখানে এবং কোর্টে প্রডিউস করার পরে আইনজীবী এবং পুলিশ অফিসার তারা আছেন, তারা বলবেন, প্রাক্তন পুলিশ অফিসার আছেন, তারা বলবেন। কিন্তু সেক্ষেত্রে যেখানে বেল হয় না, সেখানে একটা এফআইআর হওয়া জিনিস, সেখানে গেল গিয়ে দুজনের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়ে মিটজুট হয়ে গেল। পিপি সব কী কথা বলছেন? এটা কোনো হতে পারে? যে যদি না হয় তাহলে এর পিছনে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণে একটাই, সেটা হচ্ছে ফিরহাদ হাকিম ভালো তৃণমূল, এবং ফিরহাদ হাকিম এখন ওই যে তৃণমূলের যে গোষ্ঠী হয়েছে, যে গোষ্ঠীর মধ্যে যদি কেউ ঢোকে তাহলে সে সুরক্ষা পাবে, প্রশাসনিক সুরক্ষা পাবে এবং রাজনৈতিক ক্ষমতার আস্বাদও পাবে। সেই রকম একটা জায়গায় চলে গেছে বলেই আজকে এই ঘটনাটায় তার ঘনিষ্ঠ, যাকে ববি আঙ্কেল বলে রাখে, ইকবাল শামসকে ধরা হচ্ছে না, মানে ধরেও 6 ঘন্টার মধ্যে জামিন হয়ে যাচ্ছে। এই ঘটনাটা খুব দুঃখজনক, এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তার ক্ষেত্রে কিন্তু আমাদের
সাধারণ মানুষের যে আস্থাগুলো বাড়ছিল নতুন সরকারের প্রতি সেটা কমবার দিকে চলে যাবে, সেটা একদমই কাম্য নয়। একেবারে অন্তত এই স্পষ্ট অবস্থায়। প্রশ্ন তুলছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এর পেছনে স্পষ্ট কোনো রাজনৈতিক অঙ্ক বা রাজনৈতিক সমীকরণ রয়েছে কিনা। কিন্তু আমি এইখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো যে আইনের দৃষ্টিকোণ থেকে যিনি মূল অভিযোগটা যিনি করছেন তিনি অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন। তিনি বলছেন যে আইনজীবীর কথা অনুযায়ী সবকিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ভুল বোঝাবুঝি মিটমাট হয়ে গেছে এবং তিনি জামিন পেয়ে গিয়েছেন। আমি বলছি আইনের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন শীর্ষেন্দু? ভারতের আইন অনুযায়ী অভিযোগকারী বা বাদী যখন অভিযোগ তুলে নেবে সঙ্গে সঙ্গে এটা জামিন হয় না, একদমই হয় না। এটা একদম আপোষ মধ্যে ছোট ছোট কোনো অপরাধ নয়, এটা অস্ত্র আইন আছে। আজকে অস্ত্র আইনের 25 নম্বর ধারা 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড, এটা কখনোই হতে পারে না। একে হাইকোর্ট যেতে হবে, তার এফআইআরে গিয়ে জামিন অযোগ্য বা একটা মামলা, সেখানে জামিন নিতে হবে। এটা আপোষ হয়ে গেল, এটা সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেলেন। এটা কি করে হলো? কি মানে তোলাবাজি, এমনকি তার 119 বিএনএস এর 119 নম্বর ধারা, সেখানে শাস্তিযোগ্য অপরাধ। এটা এইভাবে যদি চলে, আজকে ঘনিষ্ঠ এই যেটা বলছিলেন যে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল, তাহলে আইনের শাসন যে হচ্ছে, সেই আইনের শাসনে এরকমভাবে দু চোখে দেখা যাবে না। আইন সবার জন্য সমান, প্রত্যেকের জন্য আইন সমান। সেটা কেন এরকম হচ্ছে? ভালো তৃণমূল হলে সেটা আইন একরকম হবে, আর খারাপ তৃণমূল হলে আরেক রকম হবে। আজকে এই শামস ইকবাল যখন কোর্টে প্রডিউস হচ্ছিলেন তখন এমনভাবে পুলিশ ঘিরে রেখেছিলেন যাতে সাংবাদিকরা পর্যন্ত দেখতে না পারেন, কিন্তু অন্য সময় তো হচ্ছে না। এবং থানা থেকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পর্যন্ত তার অনুগামীরা একটা হেলমেট মাথায় না পরে বাইকের একটা র্যালি কার্যত করছিলেন, যেন একেবারে এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। একদমই তাই, আমি তো সেটাই বলছি যে এমন এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, কই অন্যদের যখন হচ্ছে তখন তো এসকর্ট করছেন না। পুলিশের এই মনোভাব যদি দেখা যায় যে এরকম ভালো হবে, ভালো তৃণমূলের বেলায় আলাদা হবে, খারাপ তৃণমূলের আলাদা হবে, তাহলে আইনের শাসন কি হচ্ছে? আইনের শাসন এক হবে, আইন এক হবে। সেই জন্যই তো বলা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2 তারিখে তার বিল পাস হবে, আর এদিকে বলছেন যে আলাদা আলাদা আইন হবে। এটা তো হতে পারে না, আর আজকে জামিন পর্যন্ত হতে পারে না। বেশ, আইনের শাসনের কথা বলছেন শীর্ষেন্দু সিনহা রায়। খুব দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এই রাজ্যে তার এক এবং একমাত্র লক্ষ্য, যার জন্য আজকে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। এই বিলের পক্ষে ভোট দিলেন 176 জন এবং বিপক্ষে ভোট দিলেন 41 জন, আর ভোটাভুটি থেকে বিরত থাকলেন 20 জন। স্পষ্ট যেখানে উল্লেখ রয়েছে এই বিলে যে সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার শুধু নয়, সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত করা হবে, কাউকে ছাড়া হবে না। বিধানসভায় কড়া বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী এবং তারপর বিল পেশ, ধ্বনি ভোটে তারপর এই বিল পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায়। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। আর যে যার 5 রেকর্ড খারাপ থাকবে, এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। আর যে যার 5 রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। পাস করিয়ে দেন। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়, আপনি প্রণব বাবুর সহযোগী, রেসপেক্টেড আওয়ার এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। সমর মুখার্জির বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না, নিশ্চিন্ত থাকুন। ছিল ভদ্রলোকরা, এই অবস্থা আমি মালদা মুর্শিদাবাদে দেখিনি, উত্তর দিনাজপুরে। আমি কখনোই গোলাম ইয়াজদানিকে খারাপ লোক বলি না,
আমি কখনো জয়নাল আবেদিনকে খারাপ লোক বলি না, আমি কখনো গনি খান চৌধুরীকে ভালো ছাড়া খারাপ বলি না, আমি কখনো হাবিবুর রহমান সাহেব, আব্দুল সাত্তার সাহেব, নুরুল ইসলাম চৌধুরী সাহেব এদের বিরুদ্ধে বলি না, বলবো না। কাদের হাতে গেছে, কোন শক্তির হাতে আপনারা পাঠিয়ে দিয়েছেন এই আইন? এই জন্যই প্রয়োজন গুন্ডা মুক্ত বাংলা, এক টাকা ছাড়া হবে না। একেবারে স্পষ্ট বার্তা বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন যে কোনো রাজনৈতিক দল দেখা হবে না, কোনো রং দেখা হবে না, এই আইন একেবারে কড়াভাবে প্রযোজ্য হবে। তার কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে মূল লক্ষ্য এই সরকারের। আর এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্য কিছুটা সংশয়ী, তার কারণ যেটা নিয়ে আমি শান্তন বসুর কাছে আসতে চাইবো যে তাহলে যেহেতু এই শামসি ইকবাল ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ, যে ফিরহাদ হাকিম সম্প্রতি শিবির বদল করেছেন, সেই কারণেই কি আইনের শাসন সব ক্ষেত্রে আদৌ প্রযোজ্য হচ্ছে কি? এই প্রশ্ন তো রবীন্দ্রনাথবাবু তুলছেন। দেখুন, রবীন্দ্রনাথবাবু যেটা তুলছেন ওনার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। ওনার মনে কিছু সংশয় দেখা দিয়েছে, সংশয় দেখা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু শ্রী সুশান্ত ঘোষ এই 108 কি 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু ওই ফিরহাদ ঘনিষ্ঠ হয়ে গেছিলেন। ভালো তথাকথিত আপনারা যেটা ভালো খারাপ তৃণমূল বলছেন, সেই নব্য তৃণমূল বা অরিজিনাল তৃণমূল বা ভালো তৃণমূল তার সাথে ছিলেন। তাকে পুরী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরও একজন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ ব্যক্তি যে শিলিগুড়ি পালিয়ে গেছিল, তাকেও পুলিশ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই যে ঘটনাটা আজকে জামিনের ঘটনাটা ঘটেছে, এখানে শীর্ষেন্দুবাবু আছেন, আমার থেকে এই বিষয়ে অনেক বেশি জানেন। যদি তর্কের খাতিরে আমি মেনেও নিই যে পলিটিক্যাল লিডারশিপ হয়তো এ নিয়ে কিছু বলতে চাইনি, জাজ তো তাকে জামিন দেবে না। কারণ জাজ যে আছেন তিনি তো একটা বেআইনি কাজ করতে পারেন না যদি তার অধিকার না থাকে। তার যেটা অধিকারই নয় সেটা তিনি দেবেন কি করে? একটাই আমার এখানে চিন্তার লাগছে, সেটা হচ্ছে কৃষ্ণবাবু ভুল হলে কারেকশন করে দেবেন। সেটা হচ্ছে এখনও পিপিগুলো কিন্তু চেঞ্জ হয়নি। সেই পুরনো পিপিরাই, আগের সরকারের পিপিরাই এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। এইখানে পিপিদের কোনো বিষয় আছে কিনা এটা আমি জানি না, না জেনে বলা উচিত হবে না। কিন্তু রবীন্দ্রনাথবাবুর সংশয় দূর করতে চাই। কোনো রকমভাবে রাজনৈতিক আশ্রয় কোনো সমাজবিরোধীকে দেওয়া হবে না। বিজেপি সরকার এটা অন্য রাজ্যেও দেয়নি, এই রাজ্যেও দেবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তার জন্যই আজকে এই নতুন বিল বিধানসভায় পাশ হলো বা বিধানসভায় এসে সেটাকে অ্যাপ্রুভ করা হলো। সম্মানীয় বিধায়করা তাকে পাশ করালেন। এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার জন্য আইন। যারা সেই সিএ এনআরসি আন্দোলনের নামে এন্টায়ার মুর্শিদাবাদে আগুন জ্বালিয়েছিল, ট্রেন পুড়িয়েছিল, বাস ধ্বংস করেছিল, কয়েকদিন আগে শামসারগঞ্জে হয়েছে, মুর্শিদাবাদে আবার হয়েছে, চন্দন আর হরগোবিন্দ দুজন খুন হলেন, বাবা আর ছেলে। একদম তাদের জন্য এই ব্যবস্থা সাধারণ মানুষের জন্য নয়। এই ব্যবস্থা শাহজাহানের জন্য, শাহজাহানের বাহিনীর জন্য। এই ব্যবস্থা জাহাঙ্গীরের জন্য, জাহাঙ্গীরের বাহিনীর জন্য। এই ব্যবস্থা যে ধরনের তৃণমূল কংগ্রেসের ওই মাতচোর বিধায়ক ছিল শওকত, যাকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন তুই তো বোমা বাঁধিস, তোর জীবনতলায় বাস স্ট্যান্ডের কি দরকার, তারপর যে ক্যাটাগরি সিকিউরিটি দিতেন, এই তাদের মতো এলিমেন্টের জন্য, আমি নাম করেই বলছি, তাদের মতো এলিমেন্টের জন্য সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক দল করেন, বিজেপি করেন, যে ধরনের সাধারণ কর্মী আছেন তাদের জন্য এটা নয়। এটা সে ধরনের ক্রিমিনালদের জন্য যারা দীর্ঘ সময় ধরে মানুষকে টেররের মধ্যে একেবারে মানে এখানে শান্তন বসু যেহেতু প্রসঙ্গ ক্রমে উল্লেখ করলেন যে ট্রেন পোড়ানো, বাস পোড়ানোর কথা, একেবারে সেই সিএর সময় যেভাবে আইন কার্যকর করার বিরোধিতা করা হয়েছিল তৎকালীন তৃণমূল সরকারের আমলে, যে প্রসঙ্গ খোদ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় তুলে ধরেছেন। তিনি বলছেন 2019-এ সিএ আইন কার্যকর হয়েছে, 1,21,000 পিটিশন জমা পড়েছে, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আগের সরকারের একজন মন্ত্রী যিনি মন্তেশ্বরে হেরেছেন, একজন ধর্মীয় নেতা, বর্ধমানে ধর্মীয় পোশাক পরিয়ে নামানো হয়েছিল, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এই অভিযোগ তুলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন, আজকে বর্তমান মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়েছেন। কি বলেছেন আজকে বিধানসভায় দেখুন। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু
আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। আগে সরকার কি করলো শুনুন। আগে সরকারে একজন মন্ত্রী ছিল যিনি মন্তেশ্বরে হেরেছেন সৈকত পাঁজার কাছে। তিনি তার রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন ধর্মীয় নেতা। তার ধর্ম প্রতিষ্ঠানে অনেক বেসরকারি মাদ্রাসা আছে। প্রথম বর্ধমানে ওই ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে নামালেন ধর্মীয় পোশাক পরিয়ে, বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন। গোটা ভারতে কোথাও অশান্তি হয়নি, সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। একটু আগেই প্রসূন বাবু বলছিলেন চাঁচলের শামসি রেল লাইন উপড়ে দিয়েছিল। রেলে কি শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না? ওই লাইনগুলো তো গনি খান চৌধুরী পেতে দিয়ে গেছিলেন। শামসির রেল লাইন উপড়ালেন। ভরত যাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পোড়ানো। দেখুন, বার্তায় একটা বিষয় স্পষ্ট যে আগে ছিল গুন্ডাদের সরকার আর এখন হচ্ছে গুন্ডা দমনের সরকার। আইনের শাসন প্রতিষ্ঠা করাই একমাত্র লক্ষ্য। এখন বিরোধী শিবিরের মুখপাত্র হিসাবে, তৃণমূলের মুখপাত্র হিসাবে কৃষাণু মিত্র কতটা আস্থা রাখছেন? দেখো, কথাবার্তা তো সবাই ভালো ভালোই বলে, মুখ্যমন্ত্রী অনেক ভালো ভালো কথা বললেন, কিন্তু ব্যাখ্যাটা দিলেন না যে উনি যেটা বললেন যে ভিটামাটি ছাড়া করব, মানে এটা কি কোনো আইনির ব্যাখ্যা আছে? মানে কোর্ট এটার মাপকাঠিটা কিভাবে ঠিক করবে? মানে কাদের ভিটামাটি কতটা ন্যায্য কতটা অন্যায্য? উনি বললেন পাস্ট রেকর্ড। তো আমি যদি বর্তমান পার্লামেন্টে সাংসদদের রেকর্ড নিই, তার মধ্যে তো কত সাংসদের ক্রিমিনাল রেকর্ড আছে। এমনকি বিজেপির 1 নম্বর সেখানে তালিকায় 140 জনের মধ্যে 240 জনের মধ্যে প্রায় 94 জন যাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড আছে। তাহলে তাদের বিরুদ্ধে কি এই আইন বলবৎ হবে? তো বিষয়টা আমাদের বিধানসভারও একই দশা। আরে বাবা, পার্লামেন্টের সাংসদরা তো স্টেটেও আসতে পারে, এখানেও তো তারা অরাজকতা করতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো, আমার মনে আছে আমাদের ছোটবেলায় টাডা আইন বলবৎ হয়েছিল, রাজীব গান্ধী করেছিল। সেই নিয়ে তৎকালীন বিরোধী দল নেতা অটল বিহারী বাজপেয়ী, আডবাণীজিরা অনেক প্রতিবাদ করেছিলেন। তারপরে ধীরে ধীরে ওটা আইনটাকে ল্যাপস হতে দেওয়া হলো। তারপরে বিজেপি ক্ষমতায় এসে পোটা আইন করলো, সেই পোটা আইন আবার কংগ্রেসিরা বিরোধিতা করলো। তারপরে সে ইউপিএ ক্ষমতায় এসে পোটা আইনকে করে দিল। তারপরে এলো ইউএপিআই। তো সবই তো খুব সৎ উদ্দেশ্যে হচ্ছে, কিন্তু কাদের বিরুদ্ধে হচ্ছে? যেটা শীর্ষেন্দুদা একমাত্র আমি দেখলাম খুব জোরালো গলায় আগেই যেভাবে বলতেন এবারও বললেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এক দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, তারা যখন শাসক দলের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, সে ভালো তৃণমূল রূপে হোক বা অন্য কোনো দলের নামে হোক, তাদের বিরুদ্ধে কিন্তু সেই আইনগুলো বলবৎ হচ্ছে না। আজকে যদি আমি দেখি যে যা যা অভিযোগ হচ্ছেন একজন সাংসদ, একজন প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে, প্রাক্তন বিধায়ক যেহেতু বিজেপি আনুগত্য স্বীকার করেননি, তিনি এখনও জেলে আছেন, তাকে পুলিশ যখন নিয়ে যাচ্ছে ডিমও ছোড়া হচ্ছে, কিন্তু একজন সাংসদ তিনি কেন্দ্রীয় বলয় পেয়েছেন। আবার যদি আমি দেখি যে এই বিজেপি যে চোর চোর নিয়ে এত বলছেন, সেই বিজেপির 1 নম্বর এজেন্ডা রাম মন্দিরে চুরি হয়ে গেল, সেটাকে তারা আটকাতে পারলেন না। তো সেখানে কি ডিমের কোনো ব্যবস্থা হয়েছে কিনা আমি তো দেখিনি, বা তাদের হয়ে এখানে কারা ডিম খাবে আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে চোরকে আপনি ধরুন,
দুর্নীতিগ্রস্তকে ধরুন, ব্যবস্থা নিন, কিন্তু এখানে রং দেখা হচ্ছে। এখানে এই যে ব্যক্তি যাকে বেল দেওয়া হয়েছে, কিছুদিন আগে তো তাকে প্রণাম করতে দেখেছি। বেশ, আমরা মাননীয় কৃষ্ণ মিত্র একেবারে বলছেন যে মুখ্যমন্ত্রী যেখানে এই কথা বলছেন যে এই আইনকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হবে না, তাতেও কৃষ্ণ মিত্র কিছুটা সংশয়ী। কিন্তু এই মুহূর্তে একটা বড় খবর দর্শকদের জানাবো, ধর্মতলায় 21শে জুলাইয়ের জন্য মাপজোক করা হচ্ছিল, এবার কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর রুজু হলো। হেয়ার স্ট্রিট থানায় দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এফআইআর। বেন্টিং স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ, আর এই মর্মে এফআইআর দায়ের হয়েছে। কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নোটিশ পর্যন্ত ইস্যু করা হয়েছে। এই বিষয়ে আজকে নিজে মুখ্যমন্ত্রী বিধানসভায় উত্থাপন করেছেন যে ধর্মতলায় মাপজোকের প্রসঙ্গ, এবং তারপরই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, যেখানে দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে, যেখানে মূলত যেটা অভিযোগ যে বেন্টিং স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে, এই মর্মে এফআইআর দায়ের হয়েছে। এবং এই তিনজনকে, কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নোটিশ পর্যন্ত ইস্যু করা হয়েছে। পার্ক সার্কাসে পুলিশকে ঢিল মেরেছিলেন, ধুলিয়ানে পুলিশ দোকানে লুকিয়েছিল, কালীঘাট থানার পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল। আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। আজকে বিধানসভায় এই একেবারে গুন্ডা দমন বিল পেশের সময় আর কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। পার্ক সার্কাসে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি, গোটা রাজ্যের শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। দেখুন, এই রাজ্যে শুধু পুলিশ যে ফাইলের তলায় লুকিয়েছে বা শাটারের আড়ালে লুকিয়েছে এমনটা নয়, এই রাজ্যে তৃণমূল আমলে পুলিশ খুন পর্যন্ত হয়ে গিয়েছে। আমি বলছি, প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে সলিলদা, এটা কতটা আপনাকে আশ্বস্ত করছে যে খোদ মুখ্যমন্ত্রী বলছেন আমার সরকার পুলিশকে নিরাপত্তা দেবে, এই ধরনের ঘটনা যেটা গত 15 বছরে দেখা গিয়েছে তার পুনরাবৃত্তি হবে না? নিরাপত্তা দেবেন, উনি তো খুব ভালো কথা বলেছেন যে পুলিশকে সেলফ প্রোটেকশন নিতে হবে, পুলিশের গায়ে কেউ হাত তুলতে পারবে না। কিন্তু পুলিশের প্রেস্টিজ, পুলিশের মরাল, পুলিশ ডিপার্টমেন্টের যে গ্যাঞ্জার, তার সঙ্গে কেন কম্প্রোমাইজ করা হলো? আজকে শামসু ইকবালকে এক্সটর্শনের চার্জে ওকে অ্যারেস্ট করা হয়েছে 3 বছর আগেকার একটা কেসে, মানে কমপ্লেন ছিল, সেইটা কেস হয়েছে। কেস হওয়ার পর সেই কেসে অ্যালং উইথ দ্য আর্মস অ্যাক্ট কেস, যেটা নন বেলেবল কগনিজেবল অফেন্স, আমি তো আমার এত বছরের 37 বছরের চাকরি জীবনে এটা আমি কোনোদিন শুনিনি, আমি কোনোদিন ভাবতে পারছি না। আজকে পুলিশ প্রেস্টিজ ইজ কম্প্রোমাইজ, পুলিশের গ্যাঞ্জা তার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে। কেন পুলিশ কাস্টডির পিআর করা হলো না? এই কোর্টের এখতিয়ার নেই বেল দেওয়ার। আজকে 3 বছর আগেকার একটা কমপ্লেন নিয়ে সেটা আজ গতকাল কেস স্টার্ট হয়েছে, সেই কেসে সিজিএম কি করে জামিন দিয়ে দিলেন? জামিন দেওয়ার ক্ষমতা নেই। পিপি তো বলবে, পিপি তো অবজেকশন দেবে। পুলিশ কেন পুলিশ কাস্টডিতে চাইলো না? ফর রিকভারি অফ দ্য ফায়ার আর্মস, ফর রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম, অপরাধের পুনর্নির্মাণ করার জন্য। ও তো আর একা এক্সটর্ট করেনি 70 লক্ষ টাকা, তার সঙ্গে আর কারা কারা ছিল, তাদের অ্যারেস্ট করতে হবে। আমি আমার চাকরি জীবনে, আমার তাহলে চাকরি জীবনে যা কিছু বিদ্যা, যা কিছু শিক্ষা, যা কিছু পুলিশ মেডেল, রাষ্ট্রপতির পদক, সব আমি ফেরত দিয়ে দেবো। আমি দাবির সঙ্গে জানাচ্ছি, বিকজ পুলিশ প্রেস্টিজ হ্যাজ বিন কম্প্রোমাইজড টুডে। আমার তীব্র প্রতিবাদ রইল। নিরাপত্তা দিয়ে কি হবে? যেখানে পুলিশ ডিপার্টমেন্টের সম্মান সঙ্গে কম্প্রোমাইজ করা হয়, সেখানে নিরাপত্তা কে কাকে কোন পুলিশকে ঢিল মারলো, কে কোন পুলিশকে ঘুষি মারলো,
that matters little to me as a police, as a retired police officer. আমি এটা ভাবতে পারি না এই কেসে কি করে জামিন হয় শামস ইকবালের। তার 5 কোটি টাকার দামের গাড়ি আছে বলে, না তার তদবির আছে ঋতব্রত গ্রুপের নেতাদের সঙ্গে তার হবনমিং আছে বলে? কোন জন্য, কি জন্য হয়েছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই কেসটাকে আবার রিভাইভ করতে হবে এবং এই কেসের ব্যাপারে এক্সপ্লানেশন কল ফর করতে হবে ফ্রম দ্য কলকাতা পুলিশ। কি করে এটা হলো, কেন হলো, এর পেছনে কারা কারা আছে? রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি ফিক্সড আপ। দায়িত্ব কার কার ছিল, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছে? একেবারে আমি বলছি, একেবারে পুলিশের মোরালের কথা যখন বলছে, নিঃসন্দেহে পুলিশের মোরাল তো নিঃসন্দেহে তখন কোন জায়গায় গেছিল যখন পুলিশকে ফাইলের আড়ালে লুকোতে হয়েছিল, যখন পুলিশকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, সেই পুরনো ইতিহাস পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী তুলে ধরছেন। যখন তিনি বলছেন যে রেজিনগরের স্টেশনে আগুন লাগানো হয়েছিল, সাঁতরাগাছিতে 37টা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে 22টা সরকারি বাস ছিল, এবং তখন তিনি বলছেন আমি ফোন করলাম, সরকারি বাস জ্বলছে, তখন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন, তখন তাকে বলা হলো কোনো কিচ্ছু করা যাবে না, বলল পুলিশকে বলেছি ওদের সঙ্গে করা যাবে না, রাস্তা পরিষ্কার করতে বলেছি। ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী দেখুন। রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ ছিল বলবো না, ফোন করলাম সরকারি বাস জ্বলছে, বলছে না কিছু করা যাবে না। আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়। দেখুন, মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় এই কথা বলছেন, আমার মনে পড়ে যাচ্ছিল, অনেকেই হয়তো আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন, যে একটা খুব জনপ্রিয় হিন্দি ছবি হয়েছিল যেখানে একদিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেইখানে একটা দৃশ্য ছিল যে পরপর বাস জ্যাম করে দেওয়া হচ্ছে, বাসে ভাঙচুর, আগুন, সেখানে সরকার কার্যত হাত গুটিয়ে বসেছিল পুলিশের তরফ থেকে অভিযোগ যাওয়া সত্ত্বেও। এই একই কথা সেখানে বলা হয়েছিল, না এদের বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না, কারণ এরা হচ্ছে তার ভোট ব্যাংক। আমি বলছি সায়ন্তনদা পরিবহন মন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী আজকে যেটা ইতিহাসের কথা মনে করালেন, কার্যত সেই দৃশ্যের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে বাস্তবের ছবিটা। মুখ্যমন্ত্রী তো নিজের জীবনের অভিজ্ঞতার কথা বললেন, ওনার নিজের জীবনের যেটা ঘটেছে সেটা বললেন, কিন্তু 46 সালে সোহরাবর্দী যখন আমাদের বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বা এখনকার মুখ্যমন্ত্রী, একই ঘটনা হয়েছিল। যখন এভাবে কলকাতা শহরে হিন্দুদেরকে খুন করা হচ্ছে, লালবাজারে গিয়ে বসে থেকে বলেছিল কিছু করা যাবে না। একদম একই ঘটনা, সেম রিপিটেশন। যে কথাটা আমরা গত কয়েক বছর ধরে বিগত সরকারের বিরুদ্ধে বারবার বলে এসেছি, যে সোহরাবর্দীর রাজনৈতিক উত্তরসূরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনের মুসলিম লীগ হচ্ছে আজকের তৃণমূল কংগ্রেস। নতুন করে আজকে বিধানসভায় সেটা প্রমাণ হলো আজকের বর্তমান মুখ্যমন্ত্রী আর 5 বছর আগের 6 বছর আগের পরিবহন মন্ত্রীর কথা। বাস্তব ঘটনা যেভাবে আপনারা, তারপর সাম্প্রতিককালে তো 2-3 বছর আগের ঘটনা, মুর্শিদাবাদের যে ঘটনা, শামসারগঞ্জের যে ঘটনা, বিডিও অফিসকে এক প্রকার জ্বালিয়ে দিল, কোনো ব্যবস্থা নেই। যদি নির্বাচন কমিশন না আসতো, তাহলে যারা ওই এসআইআর করছিলেন সেই জুডিশিয়াল অফিসাররা, তাদের ওপর তো কালিয়াচকে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। এবার আপনি ভাবুন পুলিশের ক্ষমতা, সলিলবাবু আছেন, পুলিশে কাজ করেছেন, সেই কালিয়াচকের সেই গুন্ডাকে কোমরে দড়ি পরিয়ে 3 দিন আগে ঘুরিয়েছে কালিয়াচকে ওই পুলিশ, সেম পুলিশ, কোথাও কোনো প্রতিবাদ হয়নি। শক্তের ভক্ত নরমের জম, এটা হচ্ছে সমাজ বিরোধীদের জন্য মূল মন্ত্র, আর সেটা আজকের মুখ্যমন্ত্রী জানেন। তার জন্যই কঠোর ব্যবস্থা নেওয়াতে শুরু করেছেন, যেটা উনি বলেছেন। আমরা সে দৃশ্য এবিপি আনন্দের পর্দায় আমি বহুবার আমরা দেখেছি, কালীঘাট থানার টেবিলের নিচে ওসি বসে লুকিয়ে আছে, আর এখন সেই সমাজ বিরোধী, যে সমাজ বিরোধী পুলিশকে নানাভাবে ঘোরাতো, পুলিশকে হুমকি দিত থানায় বসে, শুধুমাত্র ক্ষমতাসীন দল থাকার কারণে, সেই সমাজ বিরোধীকে এখন কোমরের দড়ি পরিয়ে পুলিশ ঘোরাচ্ছে, সেম পুলিশ। এখন তাকে আইনের রক্ষা কবচ দেওয়া হবে, যাতে আরো সহজভাবে আইন প্রোটেকশনে এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে
কঠোরতম ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। একেবারে আমি বলছি শুধু ফাইলের নিচে পুলিশের আড়াল হওয়া এইটুকু শুধু বললে হবে না, হরিমোহন ঘোষ কলেজের কথা ভুলে গেলে চলবে না, একেবারে গুলিতে খুন করে দেওয়া হয়েছিল পুলিশকে। এই ছবিগুলো কিন্তু আমাদের বারে বারে দেখতে হয়েছে। আমি এইবারে দর্শকদের সামনে রাখবো যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যখন পাস হয়ে গেল তখন যে ছবি দেখা গেছিল সেটারও উল্লেখ আজকে মুখ্যমন্ত্রী করেছেন, যেখানে তিনি বলছেন 24 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এবং উনি বলেছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলছেন যে উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে ওয়াকফ বিল লাগু হতে দেব না, অথচ ওয়াকফের জন্য পোর্টালে আবেদনের সুযোগ দেননি। ওয়াকফ বিল মোথাবাড়ি জ্বালালেন, লুট করলেন, হাইকোর্টে লড়াই করে 12 দিন পরে ঢুকেছি। মোথাবাড়ির প্রসঙ্গে আজকে কি বলেছেন দেখুন একবার। 24 সালের পরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এখানে যিনি দাঁড়া বসতেন দুবার হেরেছে আমার কাছে। উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। আর উনি উম্মিত পোর্টাল চালু করে দিয়ে 17,000 ওয়াকফ কমিটিকে পোর্টালে আপলোড করার সুযোগ দেননি। সব খাস হয়ে গেছে। দুহাত ভরে ভোট দেন তো। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মোথাবাড়ি জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন, লাইন দিয়ে 81টা দোকান। আমি হাইকোর্টে গিয়ে লড়াই করে 12 দিন পরে ঢুকলাম। এটা সরকার, আগের সরকার এটা ছিল। 3টে হিন্দুর দোকান লুট করলেন, পাশে 2টো মুসলমান দোকান ছাড়লেন, আবার পরপর 5টা হিন্দুর দোকান করলেন। এটা রাজনীতি। শক্ত হাতে ধরতেন, আধা সেনা চাইতেন, ক্ষতিপূরণ দিতেন, গুন্ডারা এই জিনিস করতে পারত না। একেবারে কার্যত ইনডিসক্রিমিনেট র্যাম্পেজ, নির্বিচারে গুন্ডাগিরি চলেছে কার্যত। এই ছবিগুলো বারে বারে আমাদের দেখতে হয়েছে। পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে থেকেছে, হাত গুটিয়ে বসে থেকেছে, কার্যত পুলিশ আত্মরক্ষা করে বেরিয়েছে সেই সময়। অন্তত এইখানে আশ্বাসটা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ বাবু যে সেই জিনিসের পুনরাবৃত্তি আর দেখা যাবে না। বিধানসভার মধ্যে উনি আশ্বাস দিচ্ছেন, আমরা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে যখন আশ্বাস দিচ্ছেন আমরা সেই আশ্বাসনকে মেনে নিচ্ছি। কিন্তু তার পাশাপাশি আমি এই বিল যেহেতু এখানে উত্থাপিত হয়ে আইন হিসেবে পাশ হয়েছে, সেখানে আমার কিছু বক্তব্য আছে। আমি এর আগের দিনও বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা বা বিজেপি সরকারের সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু সদিচ্ছা থাকলেও অনেক সময় মিসক্যারেজ অফ জাস্টিস হয়। যে ধরুন রিভিউ কমিটি যেটা করা হয়েছে, সেখানে একজন হাইকোর্টের সিটিং অথবা রিটায়ার্ড জাজ থাকবেন এবং আর 2জন যারা হাইকোর্টের জাজ হতে পারেন এইরকম ব্যক্তি থাকবেন। তারা সিদ্ধান্ত নেবেন 15 দিন বাদে প্রিভেন্টিভ ডিটেনশন তাকে আরও 1 বছরের মতো রাখা হবে কি হবে না। অর্থাৎ এই যে ব্যাপারটা, প্রভিশনটা, এইটা যদি জুডিশিয়ারি হাতে যেত তাহলে কিন্তু আমাদের ভয়ের কোনো জায়গা থাকতো না। কারণ সব ক্ষেত্রেই যে মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে থাকবে সব কিছু, এটা কিন্তু ভেবে নেওয়া উচিত নয়। সেই যে জায়গাটায় যিনি একজন, যদি 3 জনের মধ্যে 2জন তারা একটা সিদ্ধান্ত নিলেন এবং হাইকোর্টের রিটায়ার্ড জাজ বা সিটিং জাজ তার কিন্তু বক্তব্য কিছু করার থাকবে না। এই যে জায়গাটা, এই জায়গাটাই আমাদের ভয়ের জায়গা। যে ভয়ের কথাটা উনি বারবার করে বলছেন, সমরবাবু আপনার মতো লোকদের করা হবে না বা শোভনবাবু আপনার মতো করা হবে না, এটা উনার আশ্বাস। কিন্তু এই আইন ভদ্রলোকের জন্য নয়, ভদ্রলোকের জন্য নয়, কিন্তু বাস্তবে একজন পুলিশ সুপার কি করবেন সেটা কিন্তু আমরা জানি না। কৃষ্ণ মিত্র দ্রুত। না, এখন ভদ্রলোকের ব্যাখ্যাটা কি? বিজেপির যাকে ভদ্র মনে হবে সে ভদ্রলোক, বাকি সব ছোট লোক? তা তো হতে পারে না। তার কারণ হচ্ছে কিছুদিন আগে তুমি যেহেতু একটু আগে তোমার ইয়েতে বলছিলে শামসিক ইকবাল সম্পর্কে কারুর একটা বিশেষ ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বর ঘনিষ্ঠ, তো সেরকমই তারই একজন ঘনিষ্ঠকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী না, আমার কোনো আপত্তি নেই। তো তার ওএসডি কে ববি হাকিম,
তো তার এখন হচ্ছে তার ওএসডির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, যার সাথে দূর দূর অবধি আমার জেনারেল সেক্রেটারির কোনো সম্পর্ক নেই, কিন্তু মোটটাকে একটা বক্তব্যের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, যাতে ওনাকে ছাড় দেওয়া হয়। তো এইগুলোও তো করা হচ্ছে। তো আপনি ধরুন, যার ওএসডিকে ধরেছিলেন, যার তিনি ওএসডি, তারও তো তদন্ত হওয়া উচিত, কিন্তু মোটটা যদি ঘুরিয়ে দেওয়া হয় অন্য জায়গাতে, তো এই জিনিসটা তো আমরা দেখি। সেটা নিয়ে তো বার্তা দিয়েছেন, একেবারে প্রমাণ সংগ্রহ যদি করছেন, প্রমাণ পেলে কাউকে ছাড়া হবে না, একদম এখানেও তো বলেছেন আজকে মুখ্যমন্ত্রী। আমার জেনারেল সেক্রেটারি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন থানাতে, এই কারাপশনের অভিযোগ করেছেন, তার নাম নিয়ে তোলাবাজির অভিযোগ করেছেন, মোটটা তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কাকে ছাড় দেওয়া হচ্ছে? দমন বিল পাশ হয়েছে, সেখানে 1 বছরের ডিটেনশন মানে রাখবেন বলছেন তো, কিন্তু সেটা কে দেখবে? সেটা যেন ঠিক করে ইউজ হয়। আজকে পুলিশ সুপার কিংবা তার পদমর্যাদার তিনি ঠিক করবেন যে কে অপরাধ কিংবা তিনি অপরাধ করেছেন কিনা। তাহলে এই পুলিশই তো শিক্ষককে লাথি মেরেছিলেন, এখন কি পুলিশ পাল্টে যাবে? এই পুলিশ তো আজকে পঙ্কজ দত্ত আইপিএস অফিসার, উনি কি অপরাধী ছিলেন, গুন্ডা ছিলেন? এগুলো দেখতে হবে, ইউজটা যেন ঠিক করে হয়, তাহলে ঠিক হবে। আজকে পুলিশ করছেন, আইনের শাসন বলবৎ হচ্ছে, অবশ্যই ভালো। যেন আমরা দেখতে চাই যে আইনটা যেন সবার ক্ষেত্রে সমান হয়। করতে চাই তো তৃণমূলের আমলে যে পুলিশ দেখেছেন, এইবার সে পুলিশ দেখবেন না, এবার ভালো পুলিশ দেখবেন, তখন খারাপ পুলিশ দেখবেন। আর দ্বিতীয়টা মানা যায় না, ঠিক আছে। দ্বিতীয় যেটা বলতে চাই, তাকে জামিন নেওয়া উচিত ছিল। রবীন্দ্রনাথ বাবু আজকে যেটা আমরা রিভিউ কমিটিতে 3 জন থাকবেন, 2 জন জাজ হতে পারেন এরকম ব্যক্তি, তাহলে সেটাও এক প্রকার রিভিউ কমিটি জুডিশিয়াল মানে বিচারপতিদের হাতেই থাকছে। সেই জুডিশিয়াল যে কমিটি হবে তারাই রিভিউ করবেন, তাদের হাতে পর্যাপ্ত ক্ষমতা থাকবে। তার জন্য আমার মনে হয় না এখানে ন্যায় বিচার না হওয়ার কোনো কারণ আছে। ন্যায় বিচার না হওয়ার কোনো কারণ নেই। পুলিশের পরিবর্তিত এবং ভালো রূপ দেখবেন, উৎকর্ষিত পুলিশ দেখবেন, এবং একেবারে উৎকর্ষ পুলিশ দেখবেন বলছেন শান্তনদা। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে প্রতিশ্রুতি রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং দিয়ে চলেছেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।